দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম, আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো বলবো, এরপরে আলোচনায় যাব। প্রথম খবরের মধ্যে আছে সিলেটে অচেতন অবস্থায় 5 প্রবাসীকে উদ্ধার করা হয়েছে। বাবা ছেলের মৃত্যু, মা ও 2 মেয়ের অবস্থা আশঙ্কাজনক। ওসমানীনগরের ঘটনা, তারা যুক্তরাজ্য প্রবাসী। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার ঘটনায় উত্তাল এখন ক্যাম্পাস। 3 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বড় দলগুলো অংশ নিলে নির্বাচন ভারসাম্যপূর্ণ হয়, কমিশনের কাজ সহজ করে দেয়, এই কথা বলেছেন সিইসি। তিনি আরও কিছু মন্তব্য করেছেন। বেশ কয়েকদিন ধরেই সংলাপ চলছে এবং তিনি কথাও বলছেন। নাজুক পরিস্থিতিতে ব্যাংক খাত, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এই খাতে, এই মন্তব্য হাইকোর্টের। এই শিরোনাম। আলোচনার আরও অনেক বিষয় আছে সমসাময়িক, সেগুলোতে যাব। শুরুতেই পরিচিত হচ্ছে স্টুডিওতে আসা 2 অতিথির সঙ্গে। রয়েছেন জনাব আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাগত আপনাকে জনাব আহমদ হোসেন। ইসলাম। রয়েছেন জনাব আতাউর রহমান ঢালি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। স্বাগত আপনাকেও। জনাব আতাউর রহমান ঢালি, সমসাময়িক অনেক বিষয় আছে। এই সময়ে যদি আপনি একজন রাজনীতিবিদ হিসেবে যদি আপনি দেখেন সমাজচিত্র বা রাজনৈতিক চালচিত্র, তার মধ্যে ধরেন নির্বাচন কমিশনে সংলাপ চলছে, যেখানে বিএনপি যাচ্ছে না। বিএনপি আবার আজকে কয়েকটা দলের সঙ্গে তারা আলোচনা করেছে এবং তারা তাদের স্টেটমেন্ট প্রতিনিয়ত করছে। প্রধানমন্ত্রী চা খাওয়া দাওয়াতের কথা বলেছিলেন, সেখানে তো যাবে না বলেছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এটা পলিটিক্যাল হিউমার। এদিকে আপনার এক ধরনের গ্লোবাল পরিস্থিতির কারণে জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে সরকার। একটু সংকটের পদধ্বনি শোনা যাচ্ছে এবং সে কারণে সরকার সবাইকে কৃচ্ছ্রতা সাধনের কথা বলছেন। মন্ত্রীদেরকে বলছেন যে অযথা কোনো ব্যয় যাতে না তারা বাড়ান। সব মিলিয়ে এক ধরনের একটা কি বলবো, যে সামনের দিনগুলো রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে কেমন দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। সংকট যে আজকে রাজনৈতিক সংকটও আছে, এটার সাথে যুক্ত হয়েছে অর্থনৈতিক সংকট, ব্যবস্থাপনার সংকট। এই যে সংকট একদিনে আসেনি কোনো দেশে। শ্রীলঙ্কাতে যে সংকট সৃষ্টি হয়েছে সেটা গত মাসের সৃষ্টি না। দীর্ঘদিনের দুর্নীতি, অপব্যবস্থা এবং ভুল পদক্ষেপ তাদেরকে আজকে শ্রীলঙ্কার মতো দেশকে, একটা যে দেশের শিক্ষিতের হার শতকরা 96 থেকে 98 জন, তাকে এই অবস্থায় নিয়ে গেছে। এখন আমাদের দেশের যে সমস্যা, দীর্ঘদিন যারা এই দেশ পরিচালনা করছে, তারা কোনোদিনই কোনো সমস্যার কথা কখনোই স্বীকার করেনি। সমস্যার কথা তো স্বীকার করেনি। আর এই সমস্যার কথা কেউ যদি তাদেরকে আঙ্গুল দিয়েও দেখেছে, তারা সবসময় পরিহাস করেছে। কেননা এই সমস্যার সৃষ্টির কারণ তো তারা। আজকে 1 মাস হইল না, মার্চ মাসে এই ডুগডুগি বাজাইল এই গভর্নমেন্ট, শতভাগ বিদ্যুৎ চলে গেছে। কোথায়? 1 মাস যেতে না যেতেই সেই শতভাগ বিদ্যুৎ। এখন গ্রামের মানুষ বলে বিদ্যুৎ যায়, বলে না। গ্রামের মানুষ বলে বিদ্যুৎ বাবা অপেক্ষায় আছি, কখন বিদ্যুৎ আসবে। আমরা এই জায়গায় চলে গেছি। কারণ কি? এই বিদ্যুৎ নিয়ে যত চুরি হয়েছে এই গত 15 বছরে, এটার খতিয়ানের, এটা ইউক্রেনের ফসল না। আজকে ওর উপরে চাপিয়ে যে ওইখানে মূল্য বৃদ্ধি হয়েছে, ইউক্রেনের এই যুদ্ধের উপরে চাপিয়ে অতীতে যে তারা হাজার হাজার কোটি টাকা এই বিদ্যুতে লোপাট করেছে, এই লোপাটটাকে তারা এখন বলতে যাচ্ছে ইউক্রেনের সমস্যা। না, এটা ইউক্রেনের সমস্যা না। এই সমস্যা এদের এই সরকারের সৃষ্ট সমস্যা। একটু আগে আপনি খবরে পড়লেন যে ব্যাংক খাত কী কারণে সংকটে। আজকে দেখেন এদের আমলে যেইভাবে, এই সরকারের আমলে যেইভাবে ব্যাংকগুলোকে লুটপাট করা হয়েছে, কতগুলো ব্যাংক চলেই গেছে, তাদের নাম নাই। তারপরে এই ব্যাংক থেকে যে টাকা কোথায় চলে গেছে, কার কাছে চলে গেছে, তাদেরকে তো ধরার কোনো উদ্যোগই নেই। বরঞ্চ কয়েকদিন আগে তাদেরকে আরও প্রণোদনা দেওয়া হলো। এবং এই ব্যাংকের টাকা মেরে, বাংলাদেশের টাকা মেরে যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলো মানে কি? এটা কত বড় হেনিয়াস ক্রাইম। এই ক্রাইমকে
তারা স্বীকার করে নিলে তাদেরকে টাকা আনার সুযোগ দিল। আচ্ছা। অর্থাৎ গভর্নমেন্ট ছেলেরও বাবা, মেয়েরও বাবা। এখানে আপনাকে একটু থামাতে চাই, কারণ আপনার একজন কাউন্টার পার্ট আছেন, অনেক কথা আপনি বলেছেন, সেটার জন্য দিবেন। দাঁড়িয়ে ভাই, আমার যে কথা তাই বলে দিয়েছেন। হ্যানিয়াস ক্রাইম, লুটপাট করে পাচার করে হ্যানিয়াস ক্রাইম আনডাউটেডলি। তাদের নেতা সেকেন্ড ইন কমান্ড তারেক জিয়া সাহেব হ্যানিয়াস ক্রাইম করেছেন, লুটপাট করে টাকা নিয়ে গেছেন দেশের বাইরে, নিয়ে এখন লন্ডনে বিনিয়োগ করে এখন সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। ইট ইজ হ্যানিয়াস ক্রাইম আনডাউটেডলি। ঠিকই তো বলেছেন তিনি। এই হ্যানিয়াস ক্রাইমের বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিচ্ছি। যারা লুট করেছে, দেশের বাইরে টাকা পাচার করেছে, সেই টাকা আমরা নিয়েও এসেছি। ছোটো ছেলে মারা গেছে, ওই টাকা বিদেশ থেকে আমরা এনেছি। এবং হ্যানিয়াস ক্রাইম যারা করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থাও নিচ্ছে। এটা তো একদিনের ক্রাইম না। বিদ্যুতের কথা বলছেন, কনসার্টের কথা মনে আছে আপনার? কনসার্টে বিদ্যুতের জন্য কত মানুষ নিহত হয়েছিল? সারের জন্য 18 জন নিহত হয়েছিল। সারে তো সার কৃষকদের, কনসার্টে বিদ্যুতের জন্য মানুষ বিক্ষোভ করতে গিয়ে মানুষ মারা গিয়েছিল। নরসিংদীতে গুলি হয়েছিল, আপনার মনে আছে? আপনার চট্টগ্রামে বিদ্যুৎ দাবি করতে গিয়ে গুলি খেয়েছিল, মারা গিয়েছিল। আপনার দৌড় সালাউদ্দিনের নাম মনে নেই আপনার? দৌড়তেছে, বিদ্যুৎ দাও, পানি দাও, কিছুই নাই। এই সমস্ত ঘটনার চিত্র দেশের মানুষ ভুলে গেছে। হ্যাঁ, আমরা এখন বিদ্যুতের জন্য সাশ্রয় করার চেষ্টা করছি। আমার ইনকাম যা আছে আমার সংসারের, সেই ইনকাম থেকে আমি সাশ্রয় করব না? আমি যখন দেখি একটা খাতে আমার সাশ্রয় করতে হবে, অন্য খাত থেকে নিতে হবে, আমার কাছে আগেই প্রয়োজন কোনটা? খাদ্য আগে, ভাত আগে না স্যুটটা আগে? কোনটা? আমার স্যুট পরে, আগে ভাত। আমার খাদ্য আগে, খাদ্য নিরাপত্তাটা আগে দিতে হবে। আমার এখন বিদ্যুৎ খাত যেটা ছিল ডিজেলে আপনার 35 টাকা পার ইউনিট আপনার উৎপাদন খরচ ছিল, তার মাঝে 5 টাকায় দেওয়া হতো জনগণকে, আর 30 টাকা ছিল ভর্তুকি। এখন আমি যদি সেই খাতে সব দিয়ে দিই, তাহলে কৃষিখাতে আমি বিদ্যুৎ দিতে পারবো না, তাহলে আমার উৎপাদন বাড়বে না, ভাত উৎপাদন হবে না, চাল হবে না, ডাল হবে না, কৃষক না খেয়ে মরবে, আমরা না খেয়ে মরবো। আমার খাদ্যের নিরাপত্তাটা আগে নিশ্চিত করতে হবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, রিমেম্বার দ্যাট। আপনি রোগের আগে, সংকটের আগে প্রিভেন্টিভ ব্যবস্থা নিতে পারলে দেন ইউ আর রিয়েল লিডার এবং রাষ্ট্রনায়ক। ইট ইজ আওয়ার বিলাভেড লিডার শেখ হাসিনা। তিনি তার দূরদর্শিতা প্রজ্ঞা দিয়ে প্রিভেন্টিভ মেজার নিয়েছেন। এটা নিয়ে কুৎসার কারণ নেই, হাসবার কোনো কারণ নেই। আমার শ্রীলঙ্কা বানিয়ে দেবেন কথায় কথায়। শ্রীলঙ্কা হলে কি আপনি বাঁচবেন? শ্রীলঙ্কা হলে কি দাঁড়িয়ে বাঁচবে? কেউ বাঁচবে? বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, বাংলাদেশ পাকিস্তানও হবে না। বাংলাদেশ আপনি দেখেন, ইতিমধ্যে এই বাংলাদেশের পৃথিবীর 50টা ইকোনমিক কান্ট্রি, তার মধ্যে বাংলাদেশের নাম হচ্ছে 41তম। তারা বলেছে সাউথ এশিয়াতে 2টো স্টেট, ইন্ডিয়ার 1 নম্বর, 2 নম্বর বাংলাদেশ, অন্য দেশের নাম নেই। তা আমরা এত ভয় পাওয়ার কারণ কী আছে? আমাদের 40-এর নিচে চলে আসছে, $39 বিলিয়ন। আমাদের এক সময় $20 বিলিয়ন ছিল, এবং 2007 সালে তো 6 থেকে 7 বিলিয়ন ছিল। তখন তো হাহাকার দেখি নাই। আমাদের তো পর্যাপ্ত রিজার্ভ আছে, নাই বললে কেউ বলছে। সুতরাং আমাকে ম্যানেজমেন্ট করতে হবে। রাষ্ট্রের ব্যবস্থা হচ্ছে ব্যবস্থাপনা। আমি যদি ব্যবস্থাপনায় ত্রুটি করে ভুল হবে। কাজেই এই বিদ্যুৎটাই আমি নিয়ে যাচ্ছি কৃষিতে। এই ডিজেলটা আমাকে হাই প্রাইসে কিনতে হচ্ছে। ডিজেল ইন্টারন্যাশনাল মার্কেট আপ হয়ে গেছে না, ডলার আপ হয়ে যাচ্ছে না। এটা কি আমার একা কথা? ইউরোপ এখন আমেরিকা কত মূল্যস্ফীতি? 8+ ব্রিটেন কত? 9.4, আর আমাদের 7.5। এই যে মূল্যস্ফীতি বাড়ছে, ইউরোপ তো আতঙ্কিত, জার্মান আতঙ্কিত, ইটালি গভর্নমেন্ট প্রাইভেট রিজাইন করে ফেলেছে। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে, ইভেন বরিস জনসনকে রিজাইন করতে হয়েছে। সেখানকার মূল্যস্ফীতি কোথায় চলে গেছে? 9.4। আপনাকে বাস্তবভিত্তিক কথা বলতে হবে। আমার এই আওয়ামী লীগকে অপোজ করতে পারবেন, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে হবে, না হলে আমরা খাঁটি আওয়ামী লীগ, খাঁটি বিএনপি হতে পারবেন না। এটা মানি। খাঁটি বিএনপি হলে আওয়ামী লীগকে গালি দিতে হবে, প্রধানমন্ত্রীকে সমালোচনা করতে হবে ব্যাডলি, দেন আপনি বিএনপিতে আপনি খাঁটি বিএনপি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। সেটা এক জিনিস। আর হলো বাস্তব কথা বলা, রিয়েলিটি কথা অ্যাডমিট করা, বাস্তবসম্মত চিন্তা করা। এবং মির্জা ফখরুল সাহেবকে আমি একটা জায়গায় ধন্যবাদ দিই। তিনি বলেছেন আমাদের একটা সিদ্ধান্ত ভুল ছিল, স্পষ্ট, এটা রেকর্ডে আছে। উনি বলছেন পার্লামেন্টারি পার্টিতে, আমাদের পার্লামেন্টে না যাওয়া এবং শপথ না নেওয়ার সিদ্ধান্ত স্থায়ী কমিটিতে, ইট ওয়াজ রং ডিসিশন। সময় আসবে তিনি বলবেন আমার শপথ না নেওয়াটাও একটা রং ডিসিশন ছিল। এবং তিনি বলেছেন যে রাজনৈতিক সিদ্ধান্ত ভাবাভাগির উপর হয় না, রাজনৈতিক সিদ্ধান্ত সেন্টিমেন্ট দিয়ে হয় না, রাজনৈতিক সিদ্ধান্ত হইতে হবে বাস্তবসম্মত, রিয়ালিটিকে উপর ভিত্তি করে। হোয়াট ইজ এক্সাক্ট সিচুয়েশন নাও, সেটার উপর ভিত্তি করে মানুষ কী ভাবছে,
আমরা কোন ডিসিশন এটা কারেক্ট হবে সেটা আমাদের ভাবতে হবে, বাস্তব ভিত্তিক। ডিসিশন রং হলে আমরা হুচুটকে পড়ে যাব। সুতরাং সিদ্ধান্তকে সঠিকভাবে করতে হবে। বিএনপি ভাবাবেগে কি চলছে? যেমন প্রধানমন্ত্রী পরে ওবায়দুল কাদের সাহেব পলিটিক্যাল হিউমার হিসেবে বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী তো বলেছেন যে চা খেয়ে যান বা চা খেতে আসেন, বা এই ধরনের কথা উনি তো একটা বলেছেন। তাই সেটা কি পলিটিক্যাল ম্যাচিউরিটি বা যেটা বললেন ভাবাবেগের মধ্যে না থেকে কি এরকম করা যায় যে প্রধানমন্ত্রী বলেছেন যেভাবে ঠিক আছে চা খাওয়ার একটা উসিলা করা, যদিও বিএনপি বলছে যে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা বা নির্বাচনকালীন সরকারের ঘোষণা না দিলে ওনারা চা খেতে যাবেন। এটাও কি আরেকটা অপরচুনিটি, এটাও কি একটা অপরচুনিটি তৈরি হয়েছিল কিনা, কি মনে করেন আপনি? না, অপরচুনিটি কিনা জানি না। প্রধানমন্ত্রী হঠাৎ করে এই 100% যে শিফট করলেন, এটাকে ওবায়দুল কাদের সাহেব বলছে ইট ওয়াজ এ হিউমার, যে একবার পদ্মার পানিতে ওনাকে টুপ করে ফেলে দিতে চাইলেন, 1 মাসের মাথায় বিএনপিকে চা খাওয়ার দাওয়াত দিলেন। এটা রাজনৈতিক হিউমার কিনা এটা ভবিষ্যৎ বিচার করবে। আর উনি কি কারণে করেছেন জানি না, তবে এটা বুঝতে হবে যে উনি বোঝেন, আওয়ামী লীগের আর কেউ বোঝে না উনি কোথায় আছেন। শেখ হাসিনা নিজে বোঝেন উনি কোথায় আছেন, আর আওয়ামী লীগের সাধারণ সদস্যরা কোথায় আছেন, কারণ তার ঘাড়ের উপরে কি উনি জানেন। উনি যতই বলুক, আজকে আপনি দেখেন আহমদ অত্যন্ত একজন সিজনড রাজনীতিবিদ, এরা উদাহরণ দিলে ওই তারেক রহমানের 13 কোটি ডলারই দেখে, কিন্তু এখানে যে 13 লক্ষ কোটি টাকা ডলার তাদের আমলে গেছে, 1টি টাকা তারেক রহমান ছাড়া অন্যদের তারা আনতে পেরেছে? বাংলাদেশ ব্যাংকের টাকা কি তারা আনতে পেরেছে? কারণ ওই দিকে তো তাদের নজর নাই, কারণ ওগুলি তো তাদের ঘরের লোক। তারেক রহমান তাদের একমাত্র শত্রু বাংলাদেশে। তারেক রহমান জীবিত থাকলে, জিয়া পরিবারের একটি সদস্য জীবিত থাকলে বাংলাদেশ আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, এটা তারা জানে। যার জন্য খড়গোটা ওইখানে কেন এত তারা ঘোষণা দেয়। হাইকোর্ট বারবার বলার পরেও এই বাংলাদেশ ব্যাংকের টাকা আনতে পারছে না, কারা জড়িত তাদের সবাই জানে, সেখানে প্রতিবেদন দেওয়া আছে। তারপরে আপনার দেখেন খালেদ ইব্রাহিম সাহেবের প্রতিবেদন দেওয়া আছে, এই যে শেয়ার মার্কেটের হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করলো তারা প্রধানমন্ত্রীর অফিসের আশেপাশে বসে, তাদের কোনো বিচার হইল না, কারণ ওই তারেক রহমানের 13 কোটি ডলার হইল সবচেয়ে ইম্পর্টেন্ট। জনাব আতাউর রহমান ঢালি বলছিলেন, আমি একটু জনাব মাহমুদ হোসেনের কাছে আসতে চাই। এখন এই যে ইলেকশন আপনারা বলছেন, হয়তো যে যা রাজনৈতিক কনভেনিয়েন্স থেকে কথা বলে, এটাই বাংলাদেশের সংস্কৃতি, কিন্তু এই যে চিফ ইলেকশন কমিশনার এখন সিরিজ অফ ডায়ালগ করছেন উইথ পলিটিক্যাল পার্টি, যদি বিএনপি বা তার সমমনারা কমিশনের আলোচনায় যায়নি, কিন্তু সিইসি কিন্তু বারবার বলছেন যে 18 মতো নির্বাচন হবে না, বা বিএনপি অংশ না নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। তো এই কমিশনের এইসব বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? শুনুন, কমিশনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়ের উপর কোনো কথা বলা যায় না। আপনারা সাংবাদিকদের উপর কোনো কথা বলা যায় না। সাংবাদিকরা কি রিপোর্ট করলেন এটার বিরুদ্ধে কথা বললে আমাদের নাকানি পানি খাইতে হয়। আপনাদের জবাব দিয়ে তা আপনাদের ডিপার্টমেন্টে, আপনার জবাব দিয়ে তা আমাদের কাছে না। কাজে এইগুলো ইলেকশন কমিশন তার পারফর্ম সে করছে, তার দায়িত্ব সে পালন করছে, মানুষ বিচার করবে সে কতটুকু ভালো করছে খারাপ করছে। সময় এখন আসেনি, উনি মাঠের রেফারি, তো মাঠের রেফারি হিসেবে কতটুকু উনি যোগ্যতা পরিচয় দিতে পারবেন ইলেকশন আয়োজনে, ইলেকশন চলাকালীন সময় তার প্রমাণ মিলবে। আমার এই ক্ষেত্রে কোনো নেগেটিভ প্রতিক্রিয়া নেই, বক্তব্য নেই। কিন্তু এটার সঙ্গে একমত বা দ্বিমত আছে কিনা, যে উনি বলছেন যে নির্বাচন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে, এর অর্থ হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে তাদের কিছুটা না, তারা কিছু একটা ইঙ্গিত করছেন, নির্বাচন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে। নির্বাচন ব্যবস্থা তো চলমানই আছে, নির্বাচন হয়েছে 2014-তে 18-তে, মানে না, ইঙ্গিত কি করেছেন ইঙ্গিতের উপর ব্যাখ্যা করা যাবে। জি, আপনি মুখে ভাষায় না বললে, ওই আপনি ইশারায় কি বললেন এটার উপর আমার কথা বলা ঠিক হবে না। ইশারায় বলে বললেন আমি এটা বলিনি, আমরা অস্বীকার করবেন, রাইট। কাজে ওইটা বলা ইলেকশন ব্যবস্থাপনা ঠিক আছে, আপনিও বললেন। যেমন বলছে যে তলোয়ার দেখলে আপনি রাইফেল নিয়ে আসবেন, পরে বলছে আমি যোগ করেছি, আমি সরি হিউম্যান করেছি, এটা উনি বলেছে। এটা যে মানুষ ম্যান টু ম্যান তো বেরি করে, জি, ম্যান টু ম্যান বডি ল্যাঙ্গুয়েজে বেরি করে না। জি, নাতরবার ঢালি ভাই আমার চেয়ে ম্যাচিউর পলিটিশিয়ান, একেবারে পুর খাওয়া মানুষ, সারা জীবন রাজনীতি করেছেন, শ্রেণী সংগ্রাম করেছেন, ক্লাস স্ট্রাগল করেছেন, তাই না, বাম রাজনীতির একেবারে উদ্যোক্তা ছিলেন। ছাত্রজীবন দেখেছি ঢালি ভাইয়ের নাম শুনলে ঢাকা ইউনিভার্সিটি কেঁপে উঠতো, ভূমিকম্প তৈরি হয়ে যেত, ঢালি আসছে।
ঢালি মানে কি আর্ম স্ট্রাগল, ঢালি মানে সংগ্রাম, কিন্তু তার মতো তো আমি হতে পারবো না, তার মতো হওয়া আমার সম্ভব না, তার মতো কথাই বলতেও পারবো না। এখন তো বিএনপির লিডার আছেন, স্বাভাবিক কারণে বিএনপিকে ডিফেন্ড করতেই হবে। বিএনপিকে ডিফেন্ড না করলে উনি বিএনপি করেন, আমি আওয়ামী লীগ করি। তবে একটা কথা বলি ঢালি ভাই, আমাকে সিজন পলিটিশিয়ান হিসেবে আখ্যায়িত করেছেন, আমি জানি না সিজন হইতে পারলাম না। আমি যা দেখেছি না, দীর্ঘ তবে 40 বছর আমি ছাত্র জীবন থেকে শুরু করেছি, এ যাবৎ আমার কোনো রাজনীতিতে কোনো নাই, ছেদ নাই, বিচ্যুতি নাই, আমি অন্য পার্টি যাইও নাই, এখানেই পড়ে আছি, বঙ্গবন্ধুর আদর্শ ধরে আছি। শেখ হাসিনা আমার নেতা, আমি তার কর্মী, বঙ্গবন্ধুর আদর্শ একটা কর্মী। কতটুকু পরীক্ষিত হতে পারলাম, কতটুকু সিজন হতে পারলাম, এটা আমার দায়িত্ব না, বিচারের দায়িত্ব। আমি আছি, আমি থাকবো, আজীবন থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত আমি বঙ্গবন্ধুর আদর্শের কথা বলবো, শেখ হাসিনার কথা বলবো, এটা আমার রাজনৈতিক কমিটমেন্ট। একটা কথা বলি, লুটেরা, চোর, দুর্নীতিবাদ, সেই যেই হোক, যে আমার পার্টি ঢুকে পড়ে যায়, তার পক্ষে আমি নাই। যেন আব্দুল আল মিন্টু আপনাদের পার্টি এখন করে, সেই চোর, সেই ডাকাত, লুটেরা, দুর্নীতিবাদ, সে 96 সনে। আমরা নাম ধরে বললে তো তার পক্ষে তো বলার কেউ নাই। না, নাম ধরে বলবো না কেন, 96-এ সে কী করেছে, সে ঢুকেছিল ইলেকশনের সময়, আমি দেখেছি। সেরকম তো আপনার কি বলে যে 111-এর সময় তো অনেকে না, বিরুদ্ধে মামলা 96 না, উনি তো মানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একই মামলার আসামি ছিলেন। 96-এ সেই মামলা বাতিল হলো না, কিভাবে? এটা কথা 96-এ যখন জি। আমরা তখন অপোজিশন নেত্রী লিডার, আপনি তাকে ডিফেন্ড করতে চাচ্ছেন, আমি দেখেছি তিনি এবং তার ওয়াইফ স্মার্টলি উপরে যাচ্ছেন, আমরা চিনি না তাকে, আমরা কে, উনি হচ্ছে আব্দুল আল মিন্টু, খুব ধনাঢ্য ব্যক্তি, অনেক বড় ফুলের তোড়ানে উঠছে। এবং 96 ইলেকশনের সময় উনি ফান্ড রেজ করেছেন, ফান্ড কালেকশন করেছেন, অ্যাজ ফার এজ আই নো, এবং উনি প্রধানমন্ত্রীর সাথেই ছিলেন, এবং সম্পদ যা কামানোর সব করে টোরে সেরে শেষ করে আবার পোল্ট্রি মারছেন 2021-এ, চলে গেছেন বিএনপিতে। মানে এই পোল্ট্রি পাওয়া মানুষ সব সময় থাকে কিছু না কিছু কাজে। আমি তো পোল্ট্রি পাওয়া মানুষের পক্ষে থাকি না, আমার আদর্শ নীতি হচ্ছে একটা, আমি তো ব্যবসায়িক মানুষ না, আমি বিজনেস করি না, আমি বিজনেস ম্যাগনেট না, আপনিও বিজনেস ম্যাগনেট না। এই টেলিভিশনটাও কিন্তু আপনাদের একজন বিজনেস ম্যাগনেটের মালিক, তিনি বিজনেসম্যান, বাট ইউ আর নট বিজনেসম্যান। তিনি এই টেলিভিশন না করলে কিন্তু আমরা এখানে কথা বলতে পারতাম না। এই টেলিভিশনগুলো যারা মালিক, সবই বিজনেসম্যান, বিজনেস ম্যাগনেট। এটাকে আপনি কীভাবে ডিফাইন করবেন? তো লুটেরা এইটা বলতে পারে, লুটেরা যারা লুটপাট করে টাকা পাচার করবে তাদের বিরুদ্ধে আমি তো একমত, আমিও কথা বলি, যারা লুটপাট করে টাকা পাচার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনারা করেননি, বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছে, এটা হচ্ছে পার্থক্য। তিনি দুর্নীতি, মাদক এবং চাঁদাবাজি, এই সন্ত্রাস, এইগুলোতে উনি জেরুট হন। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ এখন হয় নাই, সন্ত্রাস নিয়ন্ত্রিত বাংলাদেশ হয়েছে। আপনি টেরোরিস্ট মুক্ত, আপনি জঙ্গিবাদ মুক্ত না হল, জঙ্গিবাদ নিয়ন্ত্রিত বাংলাদেশ, এটা শেখ হাসিনা করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। ক্রেডিট গোস টু প্রাইম মিনিস্টার, এটা দিতে হবে আপনাকে। উগ্রবাদের ধ্বনি আপনাদের সময় হয়েছে, উগ্রবাদের জন্ম আপনাদের সময় হয়েছে, উগ্রবাদকে আপনারা প্রশ্রয় দিয়েছেন, হাওয়া বোমারে বসে বৈঠক করেছেন। 21শে আগস্টে আজকে প্রধানমন্ত্রীকে হত্যার নীল নকশা আপনাদের এখন সেকেন্ড ইন কমান্ড তারেক জিয়া সাহেব নিজে করেছেন। খুনের রাজনীতি করলে খুন হইতে হয়, খুনের রাজনীতি করলে কখনো যা জনগণের আস্থা বিশ্বাসের অর্জন করা যায়। এই 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে অনেক কথাই আমরা বলেছি। তো এটা বলা যায়, ওনারা যেভাবে বলেন, ওনারা এখনো প্রমাণ করতে পারেন নাই। 460 জন সাক্ষী, সাক্ষীর ভিতরে 270 জন সাক্ষী নেওয়া হয়েছে, তাদের একজনও কেউ বলে নাই যে তারেক জিয়ার সাথে জড়িত। শুধু মুফতি হান্নান, যাকে 495 দিন রিমান্ডে রেখে, এটা পৃথিবীর ইতিহাসে বোধহয় রেকর্ড, 495 দিন রিমান্ডে রেখে তাকে 2 লাইনের একটা তারেক রহমান সম্পর্কে একটা বিবৃতি আদায় করেছে, এবং উনি এইটাকে আবার 164-এ এটাকে আবার করতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। 10 বার আয়ু বদলায়, এবং আয়ু কাকে দেওয়া হয়েছে শেষে? প্রথম আয়ু ওরা যখন কোনো কিছুই পাচ্ছিল না, তখন আওয়ামী লীগের আবুল কাহার খন্দকার, যিনি আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিলেন, দলীয় একজনকে এটা এনে এই সাজানো নাটক। আমি সেদিনও বলেছিলাম যে বিএনপি সেদিন যদি এই ঘটনার সাথে জড়িত থাকতো, বিএনপি যদি
শেখ হাসিনার কিছু হতো তাহলে বিএনপি কি ক্ষমতায় থাকতে পারতো? তাহলে বিএনপি জেনে শুনে এটা কেন করবে? আমি ক্ষমতায় যেটা থাকতে পারবো না। 3, এক সাক্ষী যে মুফতি হান্নান, সে কিন্তু বলেছে যে আওয়ামী লীগ যে স্থান পরিবর্তন করছে, যে এটা সে 2 দিন আগে জানছে, কিন্তু প্রশাসন জানছে 2 ঘন্টা আগে। হোয়াই? কেন শেখ হাসিনার তার গাড়ি FBI যখন আসছিল এখানে ইনভেস্টিগেট করতে, তাদেরকে দেখতে দেন নাই? এগুলি প্রশ্ন আছে, এই প্রশ্ন করে লাভ নাই। এগুলি রাজনৈতিক রহটিক, তারেক রহমানকে এটা বলতে হবে, ফাঁসাইতে হবে। এটা হলো এক ধরনের রাজনীতি। এর সাথে তারেক রহমান কখনই জড়িত ছিলেন না, বিএনপির কেউ জড়িত ছিল না। এখানে তৃতীয় পক্ষ হয়তো কেউ সুযোগ নিতে চেয়েছে। তো যে কথাটায় আসছিলাম, না উনি যে বলছেন যে আপনি গভর্নেন্সের কথা বললেন, ফিনান্সিয়াল সেক্টরের কথা বললেন, এই অর্থ পাচারের কথা বললেন, যদি ইনিশিয়েটিভস বিং টেকেন এবং সেগুলোর ব্যাপারে সরকারের কমিটমেন্ট আছে যেগুলোকে ওনারা এখন আপনি মুখে অনেক ইনিশিয়েটিভ আছে, কার্য তো দেখা যাবে। আপনি বলছেন বিদ্যুৎ সাশ্রয় করার জন্য আপনি 2 ঘন্টা করে 3 ঘন্টা করে দিচ্ছেন, কি বলে এই লোডশেডিং দিচ্ছেন। এই লোডশেডিংয়ে লাভবান কারা হচ্ছে, ক্ষতি হচ্ছে কার? এই লোডশেডিংয়ে লাভ হচ্ছে গ্রামের কৃষকের, যে চাষাবাদ করে এটা সে পাচ্ছে না। আর লাভবান হচ্ছে কারা? বড় লোক, তাদের বাড়িতে জেনারেটর আছে। আপনি দেখেন আজকে পেপারে নিউজ আছে যে ডিজেলের যে ব্যবহার 35% বেড়ে গেছে গভর্নমেন্ট এটা করার ফলে। কি কারণে বাড়লো 35%? মূলত এই যে বড় লোক যারা আছে, আপনি দেখেন সচিবালয়ে হাজার হাজার আপনার কি বলে এসি, সরকারি কর্পোরেশনগুলো এসি, এগুলো কিন্তু বন্ধ হচ্ছে না, কারণ এরা জেনারেটরে চলে। কিন্তু গ্রামের উৎপাদন কিভাবে হবে? গ্রামের এই যে এখন আমন ধানের সময়, এই সময় যদি ডিপ টিউবওয়েল চালাইতে না পারে কিভাবে হবে? তাহলে কিভাবে আপনি নিচ্ছেন সাশ্রয়? আপনার কাছে ফার্নেস ওয়েলের মজুদ আছে 1,20,000 এটা 2 মাসের মজুদ। এটা কিভাবে আসবে? এই সম্পর্কে দরকার ছিল দেশের সমস্ত বিরোধী দল, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বুদ্ধিজীবীদের নিয়ে বসা, এটাকে উত্তরণ ঘটালো। তাহলে আমরা বুঝতাম দেশপ্রেমিক সরকার। কিন্তু ওনারা এটা করতে গেলে ওনাদের যে থলের বিড়াল বেরিয়ে আসবে, কারণ ওনারা যে মেগা প্রজেক্টের নামে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার বিদ্যুৎ খাত থেকে শুরু করে সমস্ত খাতে তারা মেরে দিয়েছে, এই টাকা বিদেশে পাচার করেছে, এটা তথ্য বেরিয়ে আসবে। এবং এটাই হচ্ছে বাস্তব। আজকে দেখেন দেশের মানুষ, আপনি যখন এই বন্যা একটা গেল, কোভিড গেল, সাংঘাতিক বিপর্যস্ত মানুষ, আর আওয়ামী লীগের নেতারা ব্যস্ত। হাজার হাজার লিটার মদ আনছে আওয়ামী লীগের নেতা, হাজার হাজার লিটার। আমি শুনছি যে অলরেডি গনায় 40,000 বোতল পাওয়া গেছে, আরও 2টা কন্টেনারের বোতল বাকি আছে। তারা কত অমানুষ, কত নিচে নেমে গেছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ ধরছে তো সরকারের প্রশাসনই তো, মানে বন্দরে যখন ধরে ওগুলি কোয়ার কথা, কিন্তু কারা করছে কারা? উনি তো বললো যে আব্দুল আওয়াল মিন্টুর এক উদাহরণ। এখন না ধরে ঢুকে গেলে তখন আপনি কি বলতেন? কারে? যদি ওইটা যদি ধরা না পড়তো এই চালান, তখন আপনি কি বলতেন? এটা কি প্রথম? নো, আচ্ছা এটা প্রথম না। আচ্ছা, এটা একটা ধরা পড়ছে। একটা 1 মিনিটে শেষ করি। আলী আহমদ সাহেব বলছে, আহমদ হোসেন বলছে, আহমদ হোসেন লং কমরেড, হ্যাঁ, তো বলছে এক আব্দুল আওয়াল বিন্টুরে, আজকে পত্রিকার নিউজ আছে, এক চিটাগাংয়ের 16টা সিটের 10 জনই বাইরের দল থেকে এমপি হয়ে আসছে। শামসুল হক চৌধুরী বিএনপি আসছিল, জাফর আলম জাসদ আসছিল, 91 জন জামাত আসছিল, আরেকটা আসছিল এনডিপি সালাউদ্দিন কাদের চৌধুরীর। এই 5 জন এমপি হয়েছে আওয়ামী লীগের টিকেটে। তো এখানে আওয়ামী লীগ কই? আবার 2 জন হায়ার করছে, আনিসুল ইসলাম মাহমুদ, আরেকটা হচ্ছে মাইজ ভান্ডারী। এই 2টাও আওয়ামী লীগের না। তাহলে আওয়ামী লীগ পাইলেন কোথায় আপনি? জনাব আহমদ হোসেন, না উনি যা বলেছেন তো তার কথা বলেছেন, বিএনপির কথা বলেছেন, তার পার্সোনাল কথা না, বিএনপির কথা। এখন একটি বিষয় হলো যে বাংলাদেশের রাজনীতিকে যদি আপনি যেভাবে চিন্তা করেন, যেমন বলেছেন যে কৃষকের ব্যাপারে বলছেন, আমন ধান কিন্তু লাগে না, সেচ লাগে না, বৃষ্টির পানিতে হয়, এটা হয়তো ওনার ইনফরমেশন ঘাটতি আছে।
উনি গ্রাম থেকে উঠে আসেননি তো, উনি শহরে মানুষ, বুঝছেন না, ডিফারেন্সটা এখানে। আর আমরা গ্রাম থেকে ক্ষেতের আইল বেয়ে এই কৃষকের জমিন থেকে উঠে আসছি, তো এই জন্য আমি জানি। কাজেই এইবার ধান উৎপাদনে বৃষ্টির পানি হবে, এই পানি যে বন্যা হচ্ছে পানি, ওই পানির মধ্যে রোয়া লাগাতে হবে, এটা হবে আমন ধান। আবার বুড়ো ফসলের সময় তখন আপনার লাগবে ডিজেল লাগবে, পানি দিতে হবে, সেচ লাগবে, দেরি আছে, এটা পৌষ মাস, বুঝছেন না। কাজে এটা ওনার ইনপুটের ঘাটতি আছে, কিন্তু এই ঘাটতি প্রবলেম নেই। আর কৃষককে আমরা ফার্স্ট প্রায়োরিটি, কৃষি উৎপাদন, কৃষিকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু এবার আপনি দেখেন আজকে আমার কথা না, এখানে বলা হচ্ছে 5টা দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে উপর 500 নেতৃস্থানীয় ব্যক্তির উপর জরিপ পরিচালনা করে ব্লুমবার্গ খ্যাতিমান সংবাদ মাধ্যম তারা বলেছে যে বাংলাদেশ হবে আগামী দিনে আগামী 3 বছর পরে বিনিয়োগের একটি ক্ষেত্র। পদ্মা সেতু কিন্তু আমার ইকোনমিকে টার্ন করে দিয়েছে। আপনার মাথার বাড়ি কবির সমুদ্র বন্দর যেটা হবে, হওয়ার পরে কিন্তু ইকোনমিকে নিউ টার্নিং পয়েন্ট হয়ে যাবে। কাজে ইকোনমি হচ্ছে আপনার রাজনীতির মূল অন্তরাত্মা। ইকোনমি খারাপ হলে রাজনীতি মাটিতে তলিয়ে যায়। শ্রীলঙ্কার অর্থনীতি খারাপ না হলে কিন্তু গভর্নমেন্টের পতন। কিন্তু ঢালি ভাই তো ইঙ্গিত করলেন যে ইকোনমি এবং যেগুলো স্ট্রেস তৈরি হয়েছে, টেনশন তৈরি হয়েছে অর্থনৈতিক খাতে, সেগুলো মোকাবেলায় সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং সেগুলোতে বোঝা যাচ্ছে যে সংকট একটা আছে। আপনি যেটা বলছেন যে এটা আগাম সতর্কতামূলক পদক্ষেপ, এই ধরনের জাতীয় সমস্যার ক্ষেত্রে সবাইকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিলে সেটা আরও বেশি সেই কালচারটা। আমি তো এই কালচারটা নাই, কারণ বিএনপি তো পার্লামেন্টে নাই। আপনার পার্লামেন্টে গেলে সম্ভব হইতো, আপনি সব দেশের পার্লামেন্টের পার্টি যেগুলো আছে সেখানে বসে ডিসিশন নেই। বাট বিএনপি ইজ ফুললি আউট অফ পার্লামেন্ট। তারা পার্লামেন্টে বলতে বিশ্বাস করে কিনা আমার সন্দেহ হচ্ছে। আপনি এখন দেখবেন ভারতের সোনিয়া গান্ধীকে আপনার ইন্টারোগেশন করছে, তার ছেলেকে অ্যারেস্ট করেছে, রাহুল গান্ধীকে অ্যারেস্ট করেছে। কি সুতরাং যদি অন্যায় হয়, দুর্নীতি হয়, তাকে অ্যারেস্ট করতেই পারে, তাই না? সেখানে আবার মিছিল হচ্ছে, দিল্লিতে প্রতিবাদ হচ্ছে। কাজে আমরা যখন বিএনপির দুর্নীতিবাজ কাউকে অ্যারেস্ট করতে যাই, তখন তারা চিৎকার করে বলবে নো হি ইজ নট কারাপ্ট, হি ইজ নট এ কিলার। এখন যদি মুফতি হান্নানকে ডিফেন্ড করলেন ইনডাইরেক্টলি, মুফতি হান্নান কি গণতন্ত্রের মানুষ, উগ্রবাদের মানুষ নয়? কি অস্বীকার করবেন? উগ্রবাদের একজন মানুষকে ডিফেন্ড করলেন কীভাবে? হাও আপনাদের এক এমপি না হোক সোহাট এমপিদের আত্মীয় আমাদের আছে একজন, সে ফাঁসি হয়ে গেছে, আমি জানি। তার বোন জামাই, তার বোনও নাই, তার বোন জামাও নেই, তাদের সম্পর্কও নেই। বহু ফ্যামিলি এরকম আছে না? এই সাকা চৌধুরীর ভাই ফোকা চৌধুরী, এই ফজলুল কাদের চৌধুরী, নাম কি আমাদের এখন এমপি? নো, তার কাজিন। হ্যাঁ, এই যে আপনার তার চাচাতো ভাই, সে আপনার 3-4 এমপি আওয়ামী লীগ হয়ে গেছে, ঠিক না? ফজলুল কাদের চৌধুরী না, ফজলুল কাদের চৌধুরী না, আগরতলা ষড়যন্ত্র মামলা, ওইটা না, শেখ সাহেবের নামটা ভুলে উকিল ছিলেন, নামটা ভুলে গেছে। ফজলুল কাদের চৌধুরী, ফয়জুল, তার নামটা আমি, আরে ওদের চাস্তো ভাই ফয়জুল কাদের চৌধুরী, ফয়জুল হক, ফয়জুল কাদের চিটাগাং থেকে যে এমডিপি, 3-4 এমপি আওয়ামী লীগ হয়ে গেছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা ভারতের সাথে মিলালে চলবে না। ভারতের প্রেসিডেন্ট হয়েছে কি দেখেন, কোথেকে আসছে, সে কোন ক্লাস থেকে আসছে, একদম কি কোন ক্লাস থেকে আসছে? আমাদের সুটকোট না পড়লে তো রাজনীতি মনে হয় না। আমরা সুটকোট না পড়লে মনে হয় না আমরা মন্ত্রী এমপি, ভাবসাব না থাকলে চলে না। এই ভাবসাবের রাজনীতি কিন্তু একসময় আওয়ামী লীগের বাংলাদেশে ছিল না, এখন হয়েছে। এখন ভাবসাবের রাজনীতি এখন আসছে, মানে ওভারঅল বলতেছে। ওভারঅল মানে কি? ভাবসাবের রাজনীতিটা ভালো নয়। ওনারা তো রাষ্ট্রপতি হামিদ ছাড়া আর কেউ দেখেন না। হামিদ সাহেবকে হিজ আ সিজন পলিটিশিয়ান, ডু অ্যাডমিট? আমি আপনার সাথে এই ব্যাপারে না, এটা আমরা ওই অফিসে উনি গ্রাম থেকে উঠে আসছে, আমরা এই উনি আগে উনি কোনো না আপনি জানেন না, আমরা ওই অফিস নিয়ে আলোচনা। আপনাকে আব্দুল হামিদ সাহেব মোহাম্মদ রাষ্ট্রপতি, উনি কৃষকের সন্তান। জি, সুতরাং কথা হলো যে বাংলাদেশটাকে আপনি এগিয়ে নিয়ে যেতে দেন। এখন বিএনপির কথা যদি আমরা চলি, বাংলাদেশ আবার এই তলাবিহীন জুড়ি হয়ে যাবে, আবার শ্রীলঙ্কা হয়ে যাবে, তাহলে বিএনপি হাসতে পারবে। বিএনপির এজেন্ডা হচ্ছে হাউ টু আউট আওয়ামী লীগ, হাউ টু আউট শেখ হাসিনা। আওয়ামী লীগকে উৎখাত করো, শেখ হাসিনাকে উৎখাত করো, এটা হচ্ছে বিএনপির এজেন্ডা। বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, বাংলাদেশ গুল্লায় যাক, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাক, প্রয়োজন শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাক, কিন্তু এটাতে তো আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন যদি বাংলাদেশ শ্রীলঙ্কা হয়। বাংলাদেশ তো সবাই ক্ষতিগ্রস্ত হবে, সতর্কবাণী দিচ্ছি। আমরা হ্যাপি না এটাতে। আমরা তো বারবার করে গভর্নমেন্টকে এর আগেও বলছি যে দেশের যে লুটপাট হয়েছে
এগুলি তাড়াতাড়ি অ্যাড্রেস করো, নাহলে দেশ এই জায়গায় যাবে। আমরা তো বিরোধী দল হিসাবে আমাদের যে নৈতিক দায়িত্ব ছিল সেটা আমরা পালন করেছি। আচ্ছা, একটা কথা আবার আপনি যে বলছিলেন যে পাওয়ার সেক্টর নিয়ে আপনি অনেক সমালোচনামূলক বক্তব্য দিচ্ছেন, তো এগুলো এত পরে আপনার কি মনে হয় যে বিএনপি পাওয়ার সেক্টরে যে যদি আপনি অনিয়মের কথা বললেন সেগুলো বারবার আপনি কি যথাযথভাবে তুলে ধরতে পেরেছেন? অবশ্যই আমরা বারবার আমাদের যতটুকু অবস্থার দিকে যতটুকু ধরে আমাদের পেপার আছে যে কি কি হয়েছে আপনার, আর আমরা ধরবো কি নাকি এসব জায়গার মধ্যে গোষ্ঠী স্বার্থ কাজ করে? আমাদের এই ব্যাপারে কোনো কাজ করে না, কারণ বিএনপির কেউ বিএনপি ক্ষমতায় যাওয়া অনেক অভিযোগ করেন যে বিএনপি শুধুমাত্র নির্বাচনে যাওয়া, ভোটের ব্যাপার, হ্যাঁ ইট ইজ ইম্পর্টেন্ট, গণতন্ত্রে একটা ভোট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আদার দেন দ্যাট জনগণের সমস্যা নিয়ে তারা খুব বেশি জনঘনিষ্ঠ বিষয় নিয়ে আন্দোলন করেনি বা তার রাস্তায় নামেনি, এই অভিযোগটা করা হয়। এটা অভিযোগ পরিপূর্ণ, আবার এটাও আছে যে রাস্তায় নামতে তাদের দেওয়া হয় না, পরিপূর্ণ সঠিক নয়। হ্যাঁ, আওয়ামী লীগ তো এখন অনেক কথা বলতে পারবে, হ্যাঁ, আবার যখন বিরোধী দলে যাবে বিএনপির মতো কেস মামলা খানে আওয়ামী লীগের অনেকেরই খুঁজে পাওয়া যায়নি, যেমন ১/১১-তে খুঁজে পাওয়া যায়নি। তো এইরকম অবস্থা বিএনপিরও আছে। তো এখন মূল যেটা বিষয়, বিএনপির লক্ষ্য শুধু ক্ষমতা দখল না। দেখেন বিএনপি এই দেশে যে ভালো যেই জিনিসগুলো দিয়েছে, আজকে যেই 2টা সেক্টর নিয়ে আজকে এই গভর্নমেন্ট রিজার্ভের বুক ফুলিয়ে বলে রিজার্ভ আছে, একটা হচ্ছে এই বৈদেশিক কর্মসংস্থান, আরেকটা হচ্ছে গার্মেন্টস। এই 2টা কত ফারসাইটেডনেস ছিল জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর। এই ফারসাইটেডনেস দেখে উনি এই মিডল ইস্টের সাথে চুক্তি করলেন, এই গার্মেন্টস সেক্টর উনি চালু করলেন। আজকের এটার ফসল আমরা পাচ্ছি। তো এই যে দেশপ্রেমিক প্যাট্রিয়টিক জিয়াউর রহমান, এটা তো চলমান প্রক্রিয়া, এটা সবার জন্যই সত্যি। আমি বলছি যে যখন ক্রিয়েট করেছেন সেটা তো বঙ্গবন্ধু দেশের নেতৃত্ব দিয়েছেন, তো সেই দেশটা আছে বলেই তো আমরা এখন এটা করছি। এটা তো একটা ভীষণ লাগবে। জি জি, মানে প্রত্যেকেরই কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে, এটা রিকগনিশন থাকতে হবে। কন্ট্রিবিউশনটাই সমস্যা হচ্ছে আওয়ামী লীগের, সবার কন্ট্রিবিউশনটারে একা খেতে চায়। উন্নয়নের ধারাবাহিকতায় আপনার দুটো সামরিক শাসন ক্ষতি করে গেছে। উইনার্স টেক অল না, ইয়েস, জিয়াউর রহমান সামরিক শাসক, এরশাদ সামরিক শাসক, ডেমোক্রেসিকে কিল করেছে, দুজনই কিল করেছে, সংবিধানকে লঙ্ঘন করেছে। এই দুটো সামরিক শাসন আমাদের দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। বঙ্গবন্ধুর কিলিং হত্যাকাণ্ড দেশকে পিছিয়ে দিয়েছে, ডেমোক্রেসিকে কিল করেছে, সংবিধানকে কিল করেছে। সুতরাং আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। এখন বিএনপি যদি আগের মতো ভাবে না, কিন্তু 13 ইয়ার্সে কি আমরা খুব প্রাতিষ্ঠানিক কি ডেভেলপ করতে পেরেছি? সেই যেখানে বিচ্যুতিটা হয়েছিল আপনার দৃষ্টিতে, সেই বিচ্যুতি থেকে কি আমরা উত্তরণ করতে পেরেছি কিনা? বিচ্যুতি থেকে নিঃসন্দেহে আমাদের বিচ্যুতি থেকে আমরা উত্তরণ করিনি। আপনার ঢাকা শহরে এখন আগে ছিল রিক্সার যানজট, গাড়ির যানজট, এটা অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন। এখন মানুষ গাড়ি কিনে, রিক্সাকে চলে। এটা আপনার ফ্লাইওভার হচ্ছে, দেশের ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তাঘাট ডেভেলপমেন্ট হচ্ছে, চলমান প্রক্রিয়া। আপনার পদ্মা সেতু যেখানে চ্যালেঞ্জিং ছিল, পদ্মা সেতু করতে দেওয়া হবে না, যাতে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড উল্টো করে হলো, চক্রান্ত করা হলো। সবাই মিলে যারা যারা ব্রিলিয়ান্ট, অনেক মেধাবী, হিটলারের মেধা ছিল ভাই। হিটলার কি মেধাবী ছিল না? অনেক এখনও বলে হিটলারের ব্রেন, অনেকেই বলে হিটলারের ব্রেন সুপার ব্রেন। কাজে বাংলাদেশে হিটলারের ব্রেন আছে, নেগেটিভ, ডেস্ট্রয়, পদ্মা সেতু করতে দেওয়া যাবে না। আজকে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি পদ্মা সেতু নির্মাণ করে পৃথিবীর কাছে জানান দিলেন তার নেতৃত্বের সক্ষমতা, বাংলাদেশের সক্ষমতা। এর মধ্য দিয়ে ইতিহাস তৈরি হয়নি, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্মের মধ্য দিয়ে ইতিহাস তৈরি হয়েছে। সেকেন্ডলি, পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস তৈরি করেছেন। এখন আপনি তো আশা করবেন না পাকিস্তান আমাকে বাহাবা দিবে না, পাকিস্তান তো আমাকে স্বীকৃতি দিবে না। পাকিস্তানপন্থী যারা এখানে ওই সময় অপোজ করেছে লিবারেশন ওয়ার, ৭১-এর মুক্তিযুদ্ধকে, তারা তো আমাকে সমর্থন দেবে না। তারা আমাকে ব্যাডলি ক্রিটিসিজম করবে, আমার বিরুদ্ধে কথা বলবে। লেনিনের একটা কথা আছে, তোমার সিদ্ধান্তে যদি শত্রুপক্ষ ক্ষুব্ধ হয় তাহলে তোমাকে বুঝতে হবে ইউ আর রাইট ইন ডিসিশন। উনি তো বাম ছিলেন, লেনিনপন্থী ছিলেন। লেনিন তো আরো অনেক কথা বলছে। বিএনপি যখন আমার উন্নয়নে, আমার প্রগ্রেসে, আমার সেই পদ্মা সেতু নির্মাণে যখন তারা চিৎকার করে, ক্রিটিসিজম করে, সমালোচনা করে, তারা যখন আমার ইকোনমিক উন্নয়নে তারা শ্রীলঙ্কা বাড়াতে চায়, তখন আমাকে বুঝতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারেক্ট, আমাদের উন্নয়নের কীর্তি কারেক্ট, বাংলাদেশ উন্নয়ন হয়েছে, মাথা পিছু আয় বেড়েছে, আমার পেটে ভাত আছে, আমার অন্যের খাদ্যের গ্যারান্টি আছে। যে জাতির
খাদ্যের নিরাপত্তা আছে, তার চেয়ে সুখী জাতি আর কেউ নয়। বিএনপি সমালোচনা করবে, প্রতিবাদ করা মানে হচ্ছে সরকার ইন রাইট ট্র্যাক, এটা তো অনেকেই বলে, কারণ বিএনপি নেতিবাচক, এটাই বলতে না। সব বিএনপি বিষয়ে তারা নেতিবাচক। এদেশের রাজনীতির দেশকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে আনার এক ঐতিহাসিক দায়িত্ব বিএনপি পালন করেছে। হ্যাঁ, ঐতিহাসিক দায়িত্ব বিএনপি পালন করেছে। তারপরেও আপনি দেখেন 12 অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে যখন বিএনপি ক্ষমতায়, বিএনপি পার্লামেন্টারিয়ান ফর্মে গভর্নমেন্টে, যেটা প্রেসিডেন্সিয়াল ফর্মে গভর্নমেন্টে ছিল, তো এই যে পজিটিভ দিকগুলো বিএনপি এটা দেশের জন্য করেছে। বিএনপি ইজ এ পলিটিক্যাল পার্টি, ভাবাবেগ দিয়ে বিএনপি চলে না বলেই ওনারা জানে, এই জন্য ফেয়ার ইলেকশন ওনারা দেয় না। কারণ জানলে যে বিএনপি ওভারওয়েলমিং মেজরিটি পাবে, এটা বুঝেই তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। এটা এভরিবডি নোজ। আওয়ামী লীগ নিজেও জানে, বাইরে কি বলে জানি না। এই যে আজকের নির্বাচন ব্যবস্থাকে কারা ধ্বংস করলো? হ্যাঁ, বিএনপির কামলে বিএনপিরও কিছু ফল্ট আছে, কিন্তু ফাইনাল প্যারেকটা কে মারলো? আজকে 2টা পরপর ইলেকশন পৃথিবীর কেউ স্বীকৃতি দেয় নাই, সামনেও দেবে না। এবং বিএনপি চ্যালেঞ্জ দিলাম, আজকে এখান থেকে বিএনপি যদি এই ইলেকশনে না যায়, তাহলে আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগের কেউ এই দেশে আর কোনো নির্বাচন করতে পারবে না। কারণ এটা অবধারিতভাবে স্বীকৃত হয়ে গেছে, বিএনপি ইজ এ ডেমোক্রেটিক পার্টি। বিএনপি ইজ এ বিরোধী দলের যে একটা এই ডেমোক্রেটিক পার্টি নির্বাচনে না আসলে এই নির্বাচন অর্থবহ হবে না, যেটা এই সিইসি বলতেছে। আগের সিইসি বলে গেছে যে আর কিন্তু একটা জিনিস খুব ফানি, সেটা হলো যে আপনার সিএসসিকে মানেন না, কিন্তু সিএসসি যদি দুই এক কথা আপনাদের পক্ষে বলে, তখন এটাকে সাধুবাদ, ধন্যবাদ না। আমরা সিএসসি কে মানি না, আমরা এই পোস্টটাকে তো মানি। আচ্ছা, কিন্তু এই পোস্টের যে এই পর্যন্ত ওই চেয়ারটাকে দখল করে যে অপকর্মগুলো হয়েছে, এগুলোকে আমরা বিরোধিতা করি। যদি কেউ ভালো করে, ভালোটাকে ভালো বলি। দিস ইজ আওয়ার বিএনপি, এই সক্ষমতা বিএনপির আছে। এবং বিএনপি আজকে দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে মনে করলো যে 2টা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেটাতে একটাতে আওয়ামী লীগ হারছে, আরেকটাতে বিএনপি। তো এরা বুঝছে, আওয়ামী লীগ ইন্টেলিজেন্ট পার্টি বুঝছে যে এই তত্ত্বাবধায়ক সরকার থাকলে নেক্সট ইলেকশন আমরা আর আসতে পারবো না। তারা তাদের স্বার্থে এগুলো করেছে। প্রথম এই সংবিধানের উপরে হাত দিল, তারপরে দেখলো যে না, কিছু বেয়াদব আছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, এগুলি উল্টাপাল্টা করে, তো ওই বেয়াদব শিক্ষা দিল, সিনহার মতো বেয়াদব। তারপরে ওনারা শুরু করলো যে জনগণ যদি প্রতিবাদ করে, তাহলে জনগণকে হত্যা, গুম, খুন, জেল, জুলুম দিয়ে আগে তাদের থামাও। সেই কাজটা ওনারা সার্থকভাবে করলো। তারপরে শুরু করলো সেনাবাহিনীর অফিসার পিটানো, পুলিশের অফিসার পিটানো, সচিবালয়ের থেকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এলাকায় টিএনও পিটানো, তো ওগো ঠান্ডা করলো। তারপরে রইল ধর্মীয় সংখ্যালঘুরা, ওরা নিজেরাই বলতেছে যে এই আওয়ামী লীগ কি, এই আওয়ামী লীগ। আজকেই পত্রিকায় আছে, বিশ্বজিতের একটা আর্টিকেল আছে প্রথম আলোতে, যে এটা কি সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের কি একটা কর্মীও নাই এই হিন্দুদেরকে সংখ্যালঘুদের রক্ষা করার জন্য? এই পর্যন্ত দেখি নাই তারা রক্ষা করতে গেছে। তাহলে ওনারা কিন্তু সংখ্যালঘুর সম্প্রদায় শেষ। তারপরে রয়েছে দেখেন আজকে ছাত্রী নির্যাতন, চিটাগাং বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রদের উপরে নির্যাতন কারা, এবং ছাত্রদের উপরে নির্যাতন কারা? এটা হলো আওয়ামী লীগ। তারপর আপনি সরকারকে না, এখন সর্বশেষ আইছে কিছু বেয়াদব শিক্ষক আছে দেশে, এগুলোকে যদি ঠান্ডা করা না যায়, ও আলেম মাওলানাকে তো ঠান্ডা করছি, তো এরপরে এই বেয়াদব শিক্ষকদের উপরে আসছে আওয়ামী লীগ সর্বশেষ। তো এরপরেরটা কি আমি জানি না। ওকে, জি, খুব পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে সরকার। দুষ্টের দমন, শিষ্টের পালন, এটা আপনি পড়েছেন না, আমি পড়েছি। কাজেই রাষ্ট্রের কাজ হচ্ছে দুষ্টকে দমন করা, শিষ্টকে লালন করা। আপনার দেশের উন্নয়নের পথে যে বাধা দিবে, শান্তির পথে বাধা দিবে, শান্তির শৃঙ্খলার অবনতি হলে অবশ্যই সেখানে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিবে,
স্ট্যান্ড নিবে। এখন আমেরিকাতে দেখেন প্রতি সপ্তাহেই মারা যাচ্ছে বন্দুকযুদ্ধে, তো আমেরিকার গভর্নমেন্টকে তাদেরকে অ্যারেস্ট করতেছে না, পাল্টা গুলিও করতেছে, মারাও যাচ্ছে। কাজে সেখানে আপনার মিসক্রিয়েন্টসরা যখন ক্রাইম করবে তার বিরুদ্ধে কি ফৌজদারি অপরাধে মামলা হবে না? কি বলেন আপনি? ভাই আপনি কী করতেন? আপনি হলে কী করতেন? ফৌজদারি অপরাধ করলে তাকে কি আপনি ফুলের মালা দিয়ে বরণ করতেন, না তাকে আপনি শাস্তি দিতেন, তাকে অ্যারেস্ট করতেন? কাজে যারা ফৌজদারি অপরাধ করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে। আমার শেষ কথা হলো, যদি মনেই করেন এতই পপুলার বিএনপি, 100%-এর মধ্যে 90% জনগণ তাদের পক্ষে থেকেই থাকে, 10% আমাদের আওয়ামী লীগের পক্ষে, তারা নির্বাচন আসতেই পারেন। নির্বাচন আসলে 90% পিপল তার পক্ষে নেমে যাবে, জনগণ নেমে যাবে তাদের পক্ষে, সেখানে তাহলে তারা জিতে যাবেন। তারা এত ভয় কিসে? এতই যদি জনতার শক্তি তার পক্ষে দেখেই থাকে, নির্বাচনে আসতে ভয় কেন? তারাও জানেন আমাদের সেই শক্তি নাই, সাংগঠনিকভাবে আমাদের কোমর ভেঙে গেছে, পায়ের নিচে মাটি নাই, আমাদের নেতাও নাই। এক নেতার মেইন লিডার বেগম জিয়া কারাগারে, আরেকজন আছেন লন্ডনে। লন্ডনে বসে পাবলিক পারসেপশন বোঝা যায় না, ডিসিশন নেওয়া যায় না, লন্ডনে বসে নেতৃত্ব দেওয়া যায় না। একদমই শেষ, আপনি যদি সংক্ষেপে উনি 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 লন্ডনে বসে নেতৃত্ব দিচ্ছেন, ওনাদের বঙ্গবন্ধু 9 মাস পাকিস্তানের জেলে ছিলেন, তাহলে নেতৃত্বটা কেমনে দিলেন? কোথায় বঙ্গবন্ধু আর কোথায় রাখেন? আপনারা যখন বলেন তাহলে তো ওনার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, অস্বীকার করবেন? ওইটা তো আমি অস্বীকার করি না। প্রথম কোশ্চেন হইল যে আপনারা বিএনপিকে বলেন, বিএনপি তো ধরেন খালেদা জিয়ার পরে তার নেতা রয়েছে তারেক রহমান, আপনাকে কে আছে বলেন? শেখ হাসিনা নাই, আওয়ামী লীগের কোন নেতা নাই। শেখ হাসিনা নাই, আওয়ামী লীগের কোন, আরে এটা তো পার্মানেন্ট না, এটা সিংহাসন না, এটা রাজতন্ত্র না, ইট ইজ নট পার্মানেন্ট। আমি চ্যালেঞ্জ দিলাম। আওয়ামী লীগ নিয়ে সম্পর্কে আপনার আওয়ামী লীগ সম্পর্কে ভাববার দরকার নেই। একটা না, আমি এই জায়গাটা শেষ করি। আমাকে নিয়ে বলে যে বিএনপির নেতা নাই। আমার তো দেখছি খালেদা জিয়ার পরে আমার নেতা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বিএনপির কর্মীরা একজনকে নেতা মানে খালেদা জিয়া, তারপরে তারেক রহমান। আপনি এর বিকল্প দেখান নাই, অথচ আপনি শেখ হাসিনার পরে একটা নেতা যদি আওয়ামী লীগ দেখাইতে পারে, আমি হাতে চুরি করবো। শুনে, বঙ্গবন্ধু যখন মারা গেলেন, জাতীয় চার নেতা মারা গেল, তখন আওয়ামী লীগ শেষ হয়ে তাদের আওয়ামী লীগ হচ্ছে নেতৃত্বহীন একটি দল ছিল। আওয়ামী লীগ একমাত্র নেতৃত্বহীন দল, বিএনপি হচ্ছে নেতৃত্ববান দল। জবাব দিলে আমরা ছোট করে বললে আমরা না, উনি তো যে কথা বলছেন আমাকে নিয়ে ভাবতেছে। বিএনপি নিজে নিয়ে ভাবে না, বিএনপি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে না, অন্যের চেহারা নিয়ে দেখে, বুঝছেন? বিএনপি তো কত বিক্ষত পার্টি, বিএনপি একটা ফ্রাস্ট্রেটেড পার্টি, হতাশাগ্রস্ত পার্টি, বিএনপি প্র্যাকটিক্যালি হতাশ। উনি ঢাকায় বসে আছেন, গ্রামে গঞ্জে বিএনপির কর্মীরা কিন্তু নাই, সব ঘুমে। বিএনপি ভাঙেনি, ওনারা তো সবসময় বলবেন যে এত চড়াই উতরাইয়ের পরও কিন্তু শুকিয়ে গেছে, পদ্মার স্রোত নাই, একেবারে মরুভূমি হয়ে গেছে, নাই। কোথায় প্রধানমন্ত্রী বললেন চা খাওয়ার জন্য, এই চা খাইতে তো সাহস নাই, হেঁটে হেঁটে যান না, দেখি না, আপনাকে তো বাধা দেওয়া হবে না, হাঁটার মতো শক্তি তো নাই। আজকে বিদায় নিব, ধন্যবাদ আপনাকে জনাব আতাউর রহমান ঢালী। জনাব আমরা এক সেকেন্ড, ওনারা তো চা খেলতে বলছে, বিএনপি খুব বেশি দেরি নেই, এই বিজয়ের পতাকার উপরে দাঁড়িয়ে বিএনপি কফি খাবে। আচ্ছা, আপনি ভাই আপনারা আসন খেলায় আসেন, ওখানে যাই, এখানে টকশো জিতে লাভ নাই, ইলেকশন আসেন, সেখানে খেলা হবে। ধন্যবাদ জনাব আহমদ, সেখানে দেখা যাবে। ধন্যবাদ জনাব আহমদ হোসেন। জনাব ঢালী, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনি অনলাইনে অনুষ্ঠান দেখতে পারেন, ভিজিট করুন ntbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। এছাড়া কোভিড পরিস্থিতিতে সতর্ক থাকুন, মাস্ক পরুন, সাবান দিয়ে হাত ধুন, ভিড় এড়িয়ে চলুন।